মাথা থেকে এগুলো বের করে পড়াশোনা মন দাও। আমি সামলাতে পারবো, কোনো অসুবিধা হবে না আমার, বিশ্বাস করুন। তার উপর মা আছেন, সারাদিন মাই নিয়ে খেলা করবে। যেটা বলেছি সেটা করো। আপনার অসুবিধা কিসে? আমার কোনো অসুবিধা নেই। তাহলে? কথা বাড়িও না রাইকা। আমি শুনবো না আপনার কথা। তাহলে কি করবে? আমি তোমার কাছেই যাব না? তাই না? ওকে। এই বলে খোপা করা চুলগুলো খুলে দিল। একটানে বুকের উপর থেকে শাড়ির আঁচল নামিয়ে নিল। চোখ সরিয়ে নিল রাহিম। ওর এমন ভঙ্গি দেখে খিলখিলিয়ে হেসে উঠল রাইকা। তবুও রাহিম ফিরে চাইল না। দুহাতে তার মুখখানা ধরে নিজের দিকে করল। নেশাগ্রস্ত চোখ জোড়া রাহিমের চোখে বসিয়ে তাকেও নেশায় ডুবিয়ে দিল। রাহিম উঠে গিয়ে রুমের আলো নিভিয়ে দিয়ে এসে ড্রিম লাইট অন করল। চট করে গা থেকে টি শার্ট খুলে ফেলে দিল। একটানে রাইকার শরীর থেকে শাড়ি আলাদা করে দিল। বুকে মুখ গুজে আঙুছে শুইয়ে দিল তাকে। ছোট হাতের আঙুলের ভাঁজে ভাঁজে নিজের হাতের আঙুলগুলো গুজে দিল। বিছানার সাথে চেপে ধুলো হাত দুটো। বুক থেকে মুখ তুলে পুরো গলায় কানে ঠোঁট ছুঁয়ে দিল। ঘন ঘন শ্বাস নিচ্ছে রাইকা। অদ্ভুত এক আনন্দে ছটফট করতে লাগলো সে। ক্রমশ পাগল হয়ে উঠছে তারা দুজনই। দেরি না করে নিজের ওষ্ঠাধর বসিয়ে দেয় রাইকার ওষ্ঠাধরে। রাহিমের সঙ্গে তাল মেলাতে থাকে রাইকাও। ছোট্ট দেহটার উপর 6 ফুট লম্বা লোকটা নির্দ্বিধায় নিজের ভর ছেড়ে দিল। আনন্দে কাতরে ওঠে রাইকা। রাইকার হাত দুটো ছেড়ে দিতেই রাহিমের উন্মুক্ত পিঠ খামছে ধরল রাইকা। ক্রমশ রাহিমের ছোঁয়া গভীর হতে থাকে। সুখের ছোঁয়া পেয়ে কার্নিশ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে তার। সর্বাঙ্গ ছেয়ে গেল সুখে। অজানা আনন্দে মেতে উঠল দুজনই। মধুময় রাত কেটেছে তাদের। পূর্ণ তৃপ্তি পেয়েছে দুটো দেহ। একে অপরকে খুব কাছ থেকে জেনেছে বুঝেছে। খুব ভোরবেলা ঘুম ভেঙেছে রাইকার। ফ্রেশ হয়ে অমনি রান্নাঘরে ঢুকে গিয়েছে নাস্তা বানাতে। রাহিম এখনও বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। অন্যদিন ভোরবেলা ঘুম ভাঙলেও আজ তার ব্যতিক্রম হলো। টেনে চোখ খুলতে পারছে না। আজ যেন ঘুমটাকেও মিঠা মিঠা লাগছে তার। 8টা বাজে। রান্নার কাজ শেষ। হালিমা খালা বাকি কাজগুলো করছেন। রাইকা ওনায় হাত মুছতে মুছতে রেখা বেগমের রুমে আসে। তিনি ঘুম থেকে উঠে বসে আছেন বিছানায়। রাইকা কাছে গিয়ে মৃদু হেসে বলল, ঘুম থেকে কখন উঠেছো মা? আমি বুবুকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন তুমিও ওঠোনি। দু হাতের তালু দিয়ে চোখ কসলাতে কসলাতে রেখা বেগম বললেন, সবে উঠেছি মা। খালা যখন গিয়েছে তখন আমি ঘুমিয়েছিলাম তো। আচ্ছা চলো ফ্রেশ করিয়ে দিই। রাহিম ওঠেনি? না মা। আর কিছু বললেন না তিনি। ঘুম ঘুম চোখে ভালো করে দেখলেন রাইকাকে। তারপর রাইকার হাত ধরে বিছানা থেকে উঠে দাঁড়ালেন। আস্তে আস্তে ওয়াশরুমে গেলেন। প্রতিদিনকার রুটিন। তাকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে পরিপাটি করে দেয়। তারপর আধ ঘন্টার মতো ব্যায়াম করায় রাইকা। সব কাজ শেষ করে নাস্তা করানোর জন্য ডাইনিংয়ে নিয়ে আসে। চেয়ারে বসিয়ে দিল তাকে। ছুটে গিয়ে শাশুড়ি মায়ের প্রিয় রং চা এনে তার হাতে ধরিয়ে দিতে রেখা বেগম অতি নরম গলায় বললেন, তুই বিরক্ত হোস না মা। এক হাতে চেয়ার আর অন্য হাতে ডাইনিং টেবিলের এক কোণায় ভর করে শাশুড়ি মায়ের দিকে ঝুঁকে বলল, তোমরা যে আমাদের জন্ম দিয়েছো, লালন পালন করে বড় করেছো, বিরক্ত হয়েছো কোনোদিন? রাইকার গাল টেনে দিয়ে দারুণ হেসে রেখা বেগম বললেন, ওরে আমার মা রে। রাইকা হেসে বলে, তুমি চা শেষ করো, আমি গিয়ে তোমার আব্বাকে ডেকে আনছি। ঠিক আছে। রাইকা সোজা হয়ে দাঁড়ালো। এক নজর এদিক ওদিক দেখে চলে এলো রুমে। উপর হয়ে শুয়ে আছে রাহিম। কোমর পর্যন্ত চাদরে ঢেকে রাখা, পিঠটা উন্মুক্ত। কিঞ্চিত এগোতেই থমকে যায় রাইকা। পুরোটা পিঠ জুড়ে লম্বা লম্বা আঁচলের দাগ। একটুখানি জায়গাও বাদ নেই। দাগগুলো স্পষ্ট এবং লাল হয়ে রয়েছে। ইস, কি অবস্থা হয়েছে! খুব ব্যথা লাগছে নিশ্চয়ই। কি কইল এটা রাইকা? এভাবে আঘাত করলো মানুষটাকে। নিজের হাতের নখগুলোর দিকে তাকালো রাইকা। রাগে ইচ্ছে করছে আঙুলগুলো কেটে কুচি কুচি করে ময়লার সঙ্গে ডাস্টবিনে ফেলে দিতে। তবেই শান্তি পেত মন। আস্তে করে পাশে গিয়ে বসে রাইকা। কাছ থেকে দেখে চোখের পানি আটকে রাখতে পারল না। নীরবে কাছে সে কাপা কাপা হাতে ছুঁয়ে দিল পিঠ। মুহূর্তে নড়ে চড়ে উঠল রাহিম। তৎক্ষণাৎ হাত সরিয়ে নেয়। পিঠ জ্বলছে, আবার কোথাও ভেজা অনুভব হচ্ছে। বালিশ থেকে মাথা তুলে ঝাঁকি দিল যাতে ঘুম কেটে যায় জলদি। চোখ দুটো মেলে তাকায়। পাশে কারো উপস্থিতি টের পেয়ে চট করে ঘাড় ঘুরিয়ে তাকালো। যথাক্রমে নিজেকে সামলে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় রাইকা।
চোখের পানি আড়াল করতে পারল না। তাকে কাঁদতে দেখে এক প্রকার ভয় পেয়ে লাফিয়ে ওঠে রাহিম। মুখোমুখি বসে দুহাতে রাইকার মুখ ধরে উঁচিয়ে নিচের দিক করে অস্থির গলায় বলে, কি হয়েছে বউ, এভাবে কাঁদছো কেন? আমাকে বলো, আমি কি খুব বেশি ব্যথা দিয়ে ফেলেছি তোমাকে? রাইকা নাসূচক মাথা নাড়ল। অস্থিরতা খানিকটা কমার পরিবর্তে বেড়ে গেল। কি হলো তাহলে? কেন কাঁদছে এভাবে? বৃদ্ধাঙ্গুলি দিয়ে গালের পানিটুকু মুছে দিয়ে আদুরে গলায় রাহিম জিজ্ঞাসা করল, তাহলে কেন কাঁদছো পাখি? কোথাও অসুবিধা হচ্ছে আমাকে বলো। কেউ কিছু বলেছে বা আমার কোনো কথায় দুঃখ পেয়েছ? রাইকা এবার জবান খুলল। কাঁদো কাঁদো গলায় নাক টেনে বলল, নিজের অজান্তেই আপনার পিঠ আঁচড়ে ফালা করে ফেলেছি আমি। আম সরি, আর কখনো করব না এমন। আসলে আমি বুঝতেই পারিনি যে এসব কখন হয়ে গিয়েছে। আম সরি। দীর্ঘশ্বাস ছেড়ে চিন্তামুক্ত হয় রাহিম। বউকে বুকে টেনে নিয়ে বলল, এই সামান্য পিছনে এভাবে কাঁদতে হয় পাগলি? আমি ভয় পেয়ে গিয়েছিলাম, এটা ভেবে যে আমি কি না কি করে বসেছে। বুকের মাঝে মুখ গুজে রাইকা বলে, আপনি দেখতে পাচ্ছেন না, তার জন্যই সামান্য বিষয় মনে হচ্ছে আপনার। নিজের চোখে যদি দেখতে পেতেন তাহলে এটা বলতেন না। আচ্ছা মানছি, এটা অনেক বড় একটা বিষয়। আমাকে এখন হসপিটালে নিয়ে যাও। বুক থেকে মাথা তুলে রাইকা বলে, ভালো হচ্ছে না কিন্তু। শব্দ করে হেসে ওঠে রাহিম। মাথায় হাত বুলিয়ে পোষ মানিয়ে ফের বুকের সাথে মিশিয়ে নেয়। মাথায় চুমু খেয়ে বলে, তুমি আমার জন্য যে যন্ত্রণা ভোগ করেছ তার কাছে এটা অতি সামান্য ছাড়া কিছুই না বউ। যে ব্যথা আমি তোমাকে দিয়েছি তার তুলনায় এটা কিছুই না। রাইকা মুখ তুলে রাহিমের থুতনিতে চুমু খায়। স্নিগ্ধ হেসে বলে, ফ্রেশ হয়ে আসুন, মা অপেক্ষা করছে। আলগোছে রাইকাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে গেল রাহিম। এই সুযোগে ঝটপট বিছানাটা গুছিয়ে নেয় রাইকা। টেবিলের সামনে এসে বইগুলোর উপর হাত বুলিয়ে দিল। সামান্য ময়লা হাতে লাগলো, অমনি নিজের গায়ের ওড়না দিয়ে মোছামুছি শুরু করলো। রাহিম ওয়াশরুম থেকে বেরিয়ে দেখতে পেল রাইকা ঠায় দাঁড়িয়ে বই মুছে যাচ্ছে। একটুখানি বেশি সময় লাগছে, কারণ সে বই খুলে দোলান করে পড়ছে। রাহিম 3/4 প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। বুকে পিঠে বিন্দু বিন্দু পানি লেগে রয়েছে। রাইকার হাত থেকে বই রেখে সেদিকে এগোয়। এবার রাহিম আয়নার দিকে নিজের পিঠ ঘুরিয়ে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে আয়নায় পিঠের অবস্থা দেখে বাঁকা হেসে বলল, ভালোবাসা, মায়াবতীর ভালোবাসা এতটা ভয়ঙ্কর আগে জানা ছিল না। রাইকা মাথা নিচু করে গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে হাত চালিয়ে বলল, জানলে কি হতো? রাহিম আয়নার দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে বলে, আর আগে থেকে ভালোবাসা নিতে যেতাম। শিক্ষা হয়নি? হবে কি করে? 2-3 বাদে তো আচরে দাগই মুছে যাবে। তার মানে এরপর এমন কিছু করতে হবে যাতে দাগ না মুছে এবং সারা জীবন সেটা মনে থাকে, তাই তো? চেষ্টা করে দেখতে পারো ম্যাডাম। থাক, তার দরকার নেই। এতটুকুতেই আমার আফসোস কমছে না, আর তো অন্য কিছু। ড্রয়ারে হাত চালিয়ে কিছু একটা খুঁজে পেল। সেটা নিয়ে সোজা রাহিমের পেছনে এসে দাঁড়ালো। মলম জাতীয় জিনিস আঁচড়ের জায়গাগুলোতে আলতো হাতে লাগিয়ে দিল। রাহিম চুপচাপ তার যত্ন উপভোগ করছে। আয়নায় তার মুখখানা দেখছে। ব্যথা পেয়েছে রাহিম, অথচ রাইকার মুখটা দেখে স্পষ্ট মনে হচ্ছে তার নিজেরই ব্যথা লাগছে। রাইকার কাজ শেষ হতেই তাকে নিজের কাছেই টেনে নেয় রাহিম। তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎ হালিমা খালার ডাকে আলাদা হয় দুজন। রাইকা দৌড়ে বেরিয়ে আসে রুম থেকে। রাহিম টি শার্ট পরে তৈরি হয়ে সেও বেরিয়ে আসে। সবাই মিলে নাস্তা করতে বসলো। খাওয়ার ফাঁকে ফাঁকে টুকটাক কথা বলছিল তারা। রাইকার ক্লাস আছে, তাই ওকে বেরোতে হবে। দ্রুত খাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে রেখে এলো রান্নাঘরে। শাশুড়ি মাকে ওষুধ খাইয়ে নিজ রুমে রেখে এসেছে। হাতে একটা বই ধরিয়ে দিয়ে চটজলদি তৈরি হয়ে নিল রাইকা। সাদা অ্যাপ্রন পরে কাঁধে সাইড ব্যাগ ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে এলো। রাহিম তখন ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কিছু একটা করছিল। রাইকা তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এই যে ব্যস্ত সাহেব, আমি মেডিকেলে যাচ্ছি, আপনি মায়ের আশেপাশেই থাকবেন, কেমন? চোখ তুলে রাইকার দিকে তাকালো রাহিম। সাদা অ্যাপ্রন পরা রাইকাকে এর আগে আর সামনাসামনি দেখেনি সে। বার কয়েক ফটো দেখেছি শুধুমাত্র। ঠিক একজন অভিজ্ঞ ডক্টরের মতো দেখতে লাগছে। চোখ দুটো ভরে দেখল রাহিম। মনটা জুড়িয়ে গেল তার। সুন্দর হেসে বলল, ডাক্তার ম্যাডাম, আপনাকে দেখে আমার দু চোখে শান্তি মিলল। মাশাআল্লাহ, অপূর্ব সুন্দর লাগছে আমার মায়াবতীকে। রাইকা মুস্কি হেসে বলে,
হয়েছে, এখন আসি। দাঁড়াও, আমিও বেরোবো তো। আপনি এই সময় কোথায় বেরোবেন? রনির সাথে যাব, তোমাকে নামিয়ে দিয়ে চলে যাব। তুমি জাস্ট 1 মিনিট অপেক্ষা করো, আমি চেঞ্জ করে আসছি এক্ষুনি, সময় লাগবে না। তাড়াতাড়ি করবেন। রাহিম ল্যাপটপ বন্ধ করে দৌড়ে গেল রুমে। মিনিট দুয়েক পরই বেরিয়ে এলো একেবারে ফিটফাট তৈরি হয়ে। মায়ের দরজার সামনে দাঁড়িয়ে তাকে বলে এলো। চটপট করে বেরিয়ে এলো বাসা থেকে। বহুদিন পর তারা দুজন আবারও বাইকে চড়েছে। পুরনো কিছু স্মৃতি মন দুয়ারে উকি দিল। রাহিমকে শক্ত করে জড়িয়ে ধরে বসলো রাইকা। ঢাকা মেডিকেল কলেজের সামনে দাঁড় করালো বাইক। রাইকা নেমে দাঁড়াতেই রাহিম বলল, কারো দিকে নজর দেওয়ার আগে একবার তোমার অসহায় স্বামীর কথা মনে করো। রাইকা ক্ষিপ্ত হয়, কড়া চোখে চেয়ে বলে, এখন কিন্তু খারাপ হবে বলে দিলাম। হো হো করে হেসে উঠল রাহিম। রাইকা বলল, সাবধানে যাবেন, আসছি। ওকে ম্যাডাম, আসুন। ছুটি হলে একটা কল করবেন, আমি উড়ে উড়ে চলে আসবো আপনাকে নিতে। নিতে আসতে হবে না, আপনি নিজের কাজ শেষ করে মায়ের কাছে গিয়ে বসেন, আমি তাতেই খুশি। বাই। দেরি হচ্ছে বলে তড়িঘড়ি করে চলে গেল রাইকা। চোখের আড়াল হওয়ার আগ পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে রইল রাহিম। পকেট থেকে ফোন বের করে রনিকে কল করলো। কোথায় গিয়ে দাঁড়াতে হবে সেটা রনি বলে দিল। সেই অনুযায়ী রাহিম ছুটতে লাগলো। শুক্রবার সকাল, বিশাল আকারের ড্রয়িং রুমে বসে আছে সবাই। বাসা পাল্টেছে। এই বাসাটা আগের বাসার তুলনায় 3 গুণ বেশি বড়। 4টে বেডরুম, সঙ্গে একটা স্টোর রুম, বিশাল বড় ড্রয়িং রুম এবং রান্নাঘর। সবই রেখা বেগমের মনের মতো হয়েছে। রাইকারও বেশ ভালো লেগেছে এই বাসায়। বিশেষ করে ছাদ বাগানটা তাকে মুগ্ধ করেছে। বিকেল হলেই প্রকৃতির সাথে দেখা হয় তার। 1 কাপ কফি, সঙ্গে প্রিয় লেখকের বই। আহা, আর কি চাই? জীবনের সুন্দর মুহূর্তই এটা। ফুল ফলে ভরা অপরূপ দৃশ্য উপভোগ করতে রোজ বিকেলে রেখা বেগমকে সঙ্গে নিয়ে আসে রাইকা। 3 জন গল্পপ্রেমী বসে যায় হাতে বই নিয়ে। গত রাতেই রফিকুল ইসলাম, ববিতা বেগম এসেছেন। মূলত এখানে তাদের বিয়ের তারিখ ঠিক করতেই আসা। রাইকার নানা ভাই বাপ্পার রহমান, বাপ্পি সবাই এসেছেন। সবার মাঝে রেখা বেগমের উদ্দেশ্যে রফিকুল ইসলাম বলেন, আপা, আমি আমার ছোট ভাই এবং ভাবিজান ভাইপো সবার সঙ্গে কথা বলেছি। সামনের সপ্তাহে সরকারি বন্ধ আছে 2 দিন। তারা বলেছিল তখনই বিয়ের ডেট দিতে, তবেই তারা সকলের বিয়েতে উপস্থিত থাকতে পারবে। রাহিমের ছুটি আছে অনেক দিন, সেদিক বিবেচনা করেই আমি তাদের কথায় সায় দিয়েছি। যদিও বা আপনাদের কাছে থেকে অনুমতি নেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। রফিকুল ইসলাম একদণ্ড থেমে আবার বলেন, আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। এখন আপনাদের মতামত জানতে চাই আপা। রেখা বেগম কিঞ্চিত লজ্জিত মুখে বললেন, ভাই, এভাবে বলে সত্যি আমাকে লজ্জায় ফেলে দিলেন। ওনারা আপনার পরিবার। যেদিন থেকে আমরা একটা সম্পর্কে জড়িয়েছি সেদিন থেকে ওনারা কিন্তু আমারও পরিবার হয়ে গিয়েছে। ওনাদের সবার সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমারও আছে। আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন ভাই, আমাদের কোনো সমস্যা নেই। সবাই মিলে একত্রিত হয়ে আনন্দটাই দ্বিগুণ হবে। রেখা বেগমের কথা শুনে সন্তুষ্ট হলেন রফিকুল ইসলাম। বিয়ের দিন তারিখ ঠিক হলো। বিয়ে পর্যন্ত মেয়েকে তারা নিজেদের কাছেই রাখবেন বলে জানান। রেখা বেগম কাছুমাছু করে রাজি হলেও রাইকা কিছুতেই রাজি হচ্ছে না। গত 6 মাসে 1 সেকেন্ডের জন্য সে বাবার বাসায় যায়নি। যখনই বাবা মাকে দেখতে ইচ্ছে করেছে তখনই তাদের কল করে ডেকে এনেছে। রাইকা বাবার উদ্দেশ্যে বলে, বিয়ের আগের দিন আমি ঠিক চলে যাব, দয়া করে আমায় জোর করো না প্লিজ। 2 দিন গিয়ে মায়ের সাথে থাক না মা। প্রতিদিন রাত তো তোর মা কাঁদে তোর জন্য। এদিকে মেয়ে তো যেতেই চায় না মায়ের কাছে। বাবা, আমার ক্লাস আছে তো, মাকে বলো এখানে থেকে যেতে। তাহলে দিকটা কে সামলাবে? বুঝে কেন অবুঝের মতো কথা বলছিস রাইখা? মেয়ের কথায় দুঃখ পেলেন ববিতা বেগম। মুখ ভার করে রইলেন। রাহিম সেটা খেয়াল করে শ্বশুর বাবার উদ্দেশ্যে বলল, বাবা, আপনার কথা ধরবেন না একদমই। আপনি ওকে নিয়ে যান। 2-4 দিন ক্লাস না করলে কিছু হবে না, আর যদি হয়েও যায় তো সেটা আমি দেখে নেব। কটমট করে রইল রাইকা। রাহিম কড়া চোখে তার দিকে তাকিয়ে শান্ত করে বসায়।
আবার একটুখানি খুশি হলেন ববিতা বেগম। দুপুরের খাবার খেয়ে বের হবেন তারা। গাল ফুলিয়ে রুমে এসে ব্যাগে কাপড় চোপড় ভরছে রাইকা। দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, হাতের কাছে নিজের যাই পাচ্ছে তাই ব্যাগে ভরে দিচ্ছে। এমন সময় রাহিম রুমে আসে। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে ওর কাণ্ড কারখানা দেখতে লাগলো। ওয়ার্ড্রবে রাহিমের একটা টি শার্ট খুঁজে পেল। মুহূর্তেই তার রাগে তীব্র হয়। দুহাতে টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে টি শার্টটা। হাতে সম্ভব হচ্ছে না দেখে দাঁত কাজে লাগায়। রাহিম দৌড়ে গিয়ে ওর হাত থেকে নিজের টি শার্টটা খপ করে নিয়ে বলল, পাগল হচ্ছে নাকি? হ্যাঁ, কি করছে এসব? এক্ষুনি দাঁতগুলো ভেঙে যেত। রাইকা চিৎকার করে বলে উঠল, তাতে আপনার কি? আমার দাঁত ভেঙে যাক, যা খুশি হয়ে যাক, আপনি বলার কি? আপনি কেন মাতবরি করেন আমার ব্যাপারে? মায়াবতী কেন এত রেগে গিয়েছে তা পরিষ্কার হলো রাহিমের। রাইকার হাত ধরে শান্তভাবে বলে, 2-4 দিনের ব্যাপার, এরকম করছে কেন? তোমার কি কোনো আইডিয়া আছে? কয় মাস ধরে তুমি তাদের সাথে গিয়ে থাকো না? মা প্রায় সুস্থ, আমিও বাসে আছে। এখন যদি অসুবিধা কিসে? তোমার আপত্তিতে মা কতটা দুঃখ পেয়েছেন জানো? বোকার মতো শুধু কথা বলো। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে রাগে গজগজ করে দাঁতে দাঁত চেপে রাইকা বলে, আপনি আমার সাথে কথা বলবেন না। আপনি আমার কেউ হন না, শুনেছেন? এই যে আমি চলে যাচ্ছি, আর জীবনেও আসবো না আমি এখানে। রাইকা সরে যায়। পেছন থেকে রাহিম গিয়ে জড়িয়ে ধরে বলে, খুব রাগ করেছ বউ, এত রাগ করো না প্লিজ। আপনি সরে যান আমার চোখের সামনে থেকে। আমিও যাবো তোমার সঙ্গে। একদমই না, আপনার কোনোদিন আমার সামনে যাবেন না। না গেলে তোমাকে বউ সাজিয়ে ঘরে আনবো কি করে ম্যাডাম? আমি আপনাকে বিয়ে করব না, আপনার সাথে থাকবো না আমি। মাথায় কি গন্ডগোল হচ্ছে নাকি? বলদের মতো কথাবার্তা বলছে কেন? বিয়ে হয়েছে, বাসর হয়েছে, 2 দিন বাদে বাচ্চা কাচ্চা হয়ে যাবে। এদিকে তুমি বিয়ে নিয়ে বসে আছো, ছাগল কোথাকার। রাগ সামলাতে না পেরে রাহিমের হাতে কামড় বসিয়ে দিল রাইকা। তবুও হাত সরিয়ে নিল না রাহিম, বরং বাঁকা হেসে বলল, এবার কি রাগ কমেছে? যদি না কমে তাহলে আরেকটা দাও। রাহিমের দিকে ফিরে তাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। মাথায় চুমু দিয়ে নরম গলায় বলল, আমি প্রতিদিন একবার হলেও গিয়ে দেখে আসবো। প্রয়োজন হলে 2 দিন পর মাকেও সঙ্গে করে নিয়ে যাব। তবু তুমি যাও প্লিজ। বড় মুখ করে বাবাকে বলেছে তুমি যাবে। এখন যদি বেঁকে বসো তাহলে আমার মুখ থাকবে না রাইকা। কান্না থামিয়ে রাইকা বলে, আপনি কথার বরখেলাপ করবেন না তো? করবো না। পাক্কা? পাক্কা। ঠিক আছে, মাকে সঙ্গে নিয়ে যাব তাহলে। প্রতিদিন যাওয়া আসা করলে অসুস্থতা কেটে যাবে। তার চেয়ে বরং আমার সঙ্গেই নিয়ে যাই। আবার জেদ করছো কিন্তু। আমার প্রস্তাবে রাজি হলে যাব, নয়তো যাব না। লম্বা শ্বাস ছেড়ে রাহিম বলে, মা যদি যেতে রাজি হয় তবে নিয়ে যাও, আমি আর কিচ্ছু বলবো না এই বিষয়ে। আপনিও চলুন। মাথা গরম করে দিও না কিন্তু। রাহিমকে ছেড়ে সুরসুর করে রুম থেকে বেরিয়ে গেল রাইকা। ড্রয়িং রুমে এসে রেখা বেগমকে অনেক জোর করে নিজের সঙ্গে নেয়ার জন্য। রেখা বেগম বলেন, এদিকের কিছু কাজ আছে, সেগুলো সেরেই তার কাছে চলে যাবে। চুপচাপ রাইকা মেনে নেয় সব কিছু। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিলেন তারা। যাওয়ার আগে রেখা বেগমকে জড়িয়ে ধরে কাঁদছিল রাইকা। তবে রাগ না কমায় রাহিমের সাথে কথা বলে যায়নি সে। ভীষণ রাগ হয়েছে তার। রাহিমও কিছু বলেনি। সে জানে কিছু বলতে গেলে সবার সামনে উল্টোপাল্টা কথা বলা শুরু করে দেবে। তাই এই রিস্ক নেয়নি রাহিম। পাগলিটা চলে গিয়েছে। সারাদিন কেমন স্তব্ধ হয়ে রয়েছে, কোথাও কোনো শব্দ নেই, সব কিছু নীরব। ফাঁকা রুমে মন বসছে না, কিছুতেই মন বসাতে পারছে না। দম বন্ধ লাগছে তার। বারবার দুরন্ত মেয়েটার কথা মনে পড়ছে। মন চাইছে না, তবুও একটা বই হাতে নিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। আত্মীয় স্বজনে ভরপুর রাইকাদের বাসা। আজ সকাল থেকেই সবাই আসতে শুরু করেছে। রাইকার ছোট আব্বু এবং তার পুরো পরিবার এসেছেন। পাভেলের পরিবার, রামু, বাঁধন, নানা ভাইয়ের পরিবার, নিজেদের পারিবারিক আত্মীয় সবাই এসেছে। এখন শুধু বাইরের নিমন্ত্রিত অতিথিদের আসার অপেক্ষা। অবশ্য তারা আজকে আসবেন না, কেননা বিয়ে আগামীকাল। আজ হলুদ ছোঁয়া। রাইকা তার কয়েকজন বান্ধবীদের নিমন্ত্রণ জানিয়েছে। মেডিকেলে পা রাখার আগ পর্যন্ত বান্ধবী বলতে শুধু ইফতিই ছিল।
যদিও বেস্ট ফ্রেন্ড বলতে এখনও শুধু ইফতি রয়ে গিয়েছে, তবে ওদের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। ইফতি, মারিয়াম, লতা ওরা তিনজন রওনা দিয়েছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। রেখা বেগম নিজের কথা রেখেছেন। গতকালই রাহিম এসে রেখে গিয়েছে বিয়ের 2 দিন এখানেই থাকবেন, কিন্তু রাহিম নিজের কথায় বরখেলাপ করেছে। শুধুমাত্র একদিন এসে রাইকাকে শপিংয়ে নিয়ে গিয়েছিল, আর গতকাল এসে রেখা বেগমকে রেখে গিয়েছে, ব্যাস। এছাড়া একদিনও সময় দেয়নি রাইকাকে। এ নিয়ে সে বিশাল অভিমান জমেছে তার। পাবেল, বাঁধন, সাদিক ওরা এখনকার সমস্ত কার্যকর্ম শেষ করে ঢাকায় এসেছে রাহিমের কাছে, কারণ এখানে রাহিম একেবারেই একা। ওরা সবাই এসেই কাজ শুরু করে দিয়েছে। আসার সময় 1 বস্তা বিভিন্ন জাতের ফুল নিয়ে এসেছে। রাহিমের রুমে ঢুকেছে অনেকক্ষণ যাবৎ, হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে তারা। রাহিম সবার জন্য কফি এনে বলল, এই যে ভাই সাহেব, আপনারা অনেক পরিশ্রম করেছেন, এবার কফি খেয়ে উদ্ধার করুন আমাকে। প্রথম কফিটা পাবেল হাতে নিয়ে শয়তানি হেসে বলল, পরিশ্রম তো করতেই হবে, ইনকাম করবো যেই। রাহিম সরু চোখে চেয়ে বলল, তোদের মতলব কি বলতো? মতলব আর কি, আমরা পরিশ্রম করছি, পারিশ্রমিক দিবি, এতটুকুই। আমি কি বলেছিলাম তোদের এসব করতে? তোরাই তো জোর করে এসব করছিস, আবার পারিশ্রমিক চাস। লজ্জা করো না শালা? সালানই সম্বন্ধী, সম্মান দিয়ে কথা বল। আর কিভাবে কি করতে হবে তা আমাদের সকলেরই জানা আছে, তাই না দুলা ভাই? বাঁধন চটজলদি বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, একেবারে ঠিক। রাহিম হতাশা নিয়ে বলল, দুলো ভাই আপনি এসবে? বাঁধন অট্ট হেসে বলে, আমি তো ওদের লিডার। ওরা তিনজন হাসতে থাকে। রাহিম আহাম্মকের মতো রুমের এক কোণে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা সাদিকের নজরে এলো। সে বলল, দুলাভাই, এখানে এভাবে দাঁড়িয়ে থেকে লাভ নেই। কফি দেওয়া শেষ, এবার আপনি আসতে পারেন। আপাতত আপনাকে আমাদের প্রয়োজন নেই। পাশের রুমে সব রাখা আছে, আপনি গিয়ে তৈরি হয়ে নিন। আমাদের কাজ শেষ হলে বেরিয়ে পড়ব। আমি তোমাদের সাথে হাত লাগাই, তাহলে তাড়াতাড়ি শেষ হবে। ওহো, আমাদের কাছে একটুখানি হাত লাগিয়ে ভাগ বসাতে চাইছেন দোলা মিয়া? তা হবে না। রাহিম কিছু বলার আগেই পাবেল এসে ওকে দরজার বাইরে বের করে দিয়ে দরজা লক করে দেয়। বন্ধুর এমন কাজে ভড়কে গেল রাহিম, কিন্তু খুশি হয়েছে। এতটুকু ছাড়া এ বাসায় বিয়ের কোনো আমেজ নেই, থাকবে বা কী করে? মা ব্যতীত কে আছে রাহিমের? কে আনন্দ করবে তার বিয়েতে? চুপটি করে ড্রয়িং রুমে এসে বসল রাহিম। রিসেপশনের জন্য ছোট্টখাটো একটা কমিউনিটি সেন্টার বুকিং দিয়েছে। তার কিছু কলিগ আসবেন, সিনিয়ররা আসবেন, রেখা বেগমের স্কুল থেকে সবাই আসবেন। এছাড়া পুরনো বাসায় কিছু মানুষ আছে যাদের সঙ্গে রেখা বেগম এবং রাহিমের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। একদিনের জন্য সবাইকে একত্রিত করতে পারলেই শান্তি। রাইকাদের বাসার ঠিক পেছনেই বড়সড় একটা বাগান রয়েছে। মূলত বাড়িওয়ালার একমাত্র মেয়ের ইচ্ছায় বাগানটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। তার যখন ইচ্ছে পার্টি দেয় সেখানে। আবার ভাড়াটিয়াদের জন্য দারুণ সুযোগ রেখেছে। বিয়ে বা যে কোনো অনুষ্ঠান সেখানে করার অনুমতি দিয়েছে। বিকেল হলে বাচ্চারা খেলাধুলা করে সেখানেই। তবে মেয়েটা যখন ওখানে থাকবে তখন ত্রিসীমানায় কেউ যেতে পারবে না। যদি ভুল করেও যায় তবে কঠিন অবস্থা করে দেয় সে। এতটাই বদমেজাজি সে। তবে তার একটা বিশেষত্ব আছে, সে যাকে পছন্দ করে তার জন্য দুনিয়া ধ্বংস করে দিতেও দুবার ভাববে না। ভাগ্যক্রমে রাইকাও তার পছন্দের তালিকায় একজন। বলা বাহুল্য, এই হলুদ ছোঁয়ার প্রোগ্রামটা সে নিজ দায়িত্বে করছে, নিজ খরচে করছে। রফিকুল ইসলাম বাধা দেননি, কেননা তিনি জানেন এই মেয়েকে আজ বাধা দিলে আগামীকালই বাসা খালি করার নোটিশ দেবে। বড়লোক বাবার একমাত্র মেয়ে, তাই রাগটাও যেন 100%। অবশ্য তার মাথায় সামান্য গড়বড় আছে, যার কারণে এত বয়স হওয়া সত্ত্বেও বিয়ে হচ্ছে না। যাই হোক, এদিকটা কমপ্লিট একেবারে। দুপুরের আগে ইফতিরা চলে এলো। তাদের সমাদরে কোনো কমতি ছিল না। সবাইকে খাইয়ে তৈরি হতে বলল। ড্রয়িং রুমে ছোট্ট করে মেহেন্দির আয়োজন করছে। যদিও এটা রাতে করা হয়, কিন্তু রাতে কেউ ছিল না বলেই এখন করা হয়েছে। কোনো সাজুগুজু নেই তাদের। যে যেরকম অবস্থায় আছে সে সেরকম অবস্থাতেই মেহেদি পড়তে বসে গিয়েছে। রাইকার এক হাতে ইফতি এবং অন্য হাতে বাড়িওয়ালার মেয়ে তিথি মেহেদি পরিয়ে দিচ্ছে। রুমো, বাবলি, রোজি, জুই, মারিয়াম, লতা সবাই সবার কাজে লেগে পড়েছে।
পুরো ড্রয়িং রুম ছড়িয়ে ছিটিয়ে বসেছে তারা। এক হাতে সুন্দর করে রাহিমের নাম লিখে দিল ইফতি। রাহিমরাও রওনা দিয়েছে অনেক আগেই। এদিকে রাইকা প্রায় তৈরি, সবাই কাঁচা ফুলে সুন্দর করে সেজেছে। রাইকা ব্যতীত কেউই শাড়ি পরেনি, সবাই একই রকম হলুদ রঙা 3 পিস পরেছে। জমজমাট বিয়ে বাড়ি। রাইকার সাজগোজ কমপ্লিট হলে তাকে নিচে নিয়ে আসা হয়। সবাই হই হুল্লোড়ে নাচানাচি করে স্টেজে তুলে বসায় রাইকাকে। ছেলেরা হলুদ পাঞ্জাবিতে সেজে উঠেছে। একের পর এক নাচ গান ইত্যাদি করে যাচ্ছে মেয়েরা। এদিকে ছেলেদের খোঁজ নেই। বাসায় যারা আছে তারা বল পাচ্ছে না। বর ছাড়া শুধু তারা কি করবে? বাপ্পি সাউন্ড বক্সের শব্দ থেকে দূরে এলেন। ফোনটা বের করে রাহিমের নাম্বারে কল করলেন। রিং বেজে কেটে গেল। ফের চেষ্টা করলেন, এবার কল রিসিভ হলো। বাপ্পি বললেন, রহিম, কোথায় তোমরা? কতক্ষণ লাগবে পৌঁছাতে? মামা বেশিক্ষণ লাগবে না আর। আচ্ছা, সাবধানে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে। কল কেটে ফোনটা পকেটে রেখে দিল বাপ্পি। সবার মাঝে গিয়ে আনন্দ করতে লাগলেন। রাইকা নিজের পাশে রেখা বেগমকে বসিয়ে রেখেছে। সুন্দর শাড়ি পরিয়ে হালকা সাজিয়ে দিয়েছে। জোরপূর্বক ওনার দুহাতে মেহেদি পরিয়ে দিয়েছে রাইকা। তিনি বসে বসে বেশ উপভোগ করছেন বিষয়গুলো। বাসার গেটে দাঁড়িয়ে পাবেল কল করে বাপ্পিকে। তৎক্ষণাৎ ওনারা সবাই গেটের কাছে আসে তাদেরকে ভেতরে নিয়ে যেতে। রাহিমের বাসা থেকে ওরা তৈরি হয়েই এসেছে। এখন আর কোনো ঝামেলা নেই। পকেট থেকে একটা চাবি বের করে পাবেল সেটা বাঁধনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, দুলাভাই, চাবিটা যত্নে রাখুন, দেখবেন হাতছাড়া হয় না যেন। যদি হয় তবে আমাদের পরিশ্রম বৃথা। বাঁধন চাবিটা নিজ হাতে নিয়ে বলল, চিন্তা করো না শালাবাবু, খুব যত্ন সহকারে রাখবো। শুধু হাসল, কিছু বলল না পাবেল। তারা বাসর ঘর সাজিয়ে রুম তালাবদ্ধ করে এসেছে এবং সেই চাবিটা নিজেদের কাছেই রেখে দিয়েছে। কাউকে ভেতরে ঢুকতে দেবে না। রাহিম নিজেও দেখেনি সে সম্পূর্ণ সাজানোর পর রুমটা কেমন দেখতে লাগছে। তারা নাকি টাকা ছাড়া দেখতে দেবে না। যাই হোক, বাপ্পি সবাইকে বলেন, মেয়েদের দল কিন্তু খুবই হই হুল্লোড় করে স্টেজে পা রেখেছে। তাদের চেয়ে দ্বিগুণ হই হুল্লোড় নাচানাচি আমরা করব। আমাদের এন্ট্রি হবে সেরা সেরা। ওকে, রেডি তো ছেলেরা? সবাই একসঙ্গে চিৎকার করে বলল, ইয়েস, রেডি। সবাই মিলে ঢুকলো ভিতরে। যে যেভাবে পারছে নাচ করছে। স্টেজের সামনে গিয়ে অনেকক্ষণ নাচলো। জোর জবরদস্তি করে রাহিমকেও নাচিয়েছে। শেষমেশ সবাই হাত মিলিয়ে রাহিমকে পাচা কোলে নিয়ে স্টেজে ওঠে। রাইকার পাশে সুন্দর মতো বসিয়ে ফের নাচ শুরু করে ছেলেরা। দুহাতে মুখ চেপে হাসতে থাকে রাইকা। এর আগে মামাদের এভাবে নাচতে দেখেনি সে। ছোট আপু আব্দুল রহমান গিয়ে সবাইকে স্টেজ থেকে নামিয়ে দিলেন। কিছুটা শান্ত হলো ওরা। ছেলে মেয়ে দুদলে ভাগ করে নিল। কোন দল বিজয়ী হয় তা দেখার জন্য বিচারক হিসেবে রাখলো রাহিম, রাইকা এবং রেখা বেগমকে। তবে মেয়েদের দল ভারী, কারণ তিথি নাচতে পারে খুব। নাচ শিখেছে সে। নাচ গানের পালা শেষ হলে আসল প্রোগ্রাম শুরু করলো তারা। এক এক করে প্রিয় মানুষগুলো এসে হলুদ ছুঁয়ে দিল দুজনকে। প্রোগ্রাম শেষ হতে অনেক রাত হয়। এত রাতে ঢাকায় ফিরে আবার সকাল হলেই এখানে আসা খুব ভোগান্তির এটা। তাই রফিকুল ইসলাম রাহিমকে থাকতে বললেন। এমনিতেও সবাইকে ছেড়ে যেতে মন চাইছিল না রাহিমের। থাকার অনুমতি পেয়ে খুশিতে বাগবাগ রাহিম এবং ওর সাঙ্গপাঙ্গরা। রাতের খাবার দাবার সেরে ছেলেরা সবাই ছাদে গেল। বেশ কিছুক্ষণ ওখানেই থাকবে বলে নিয়ত করেছে। এদিকে রাইকার বিছানায় ফ্লোরে মেয়েরা শুয়ে পড়েছে। সকাল সকাল উঠতে হবে, তাই বেশিক্ষণ আড্ডা দিল না, ঘুমিয়ে পড়ল সবাই। পরদিন সকাল সকাল উঠে যায় সবাই। মেয়েরা রান্নাঘর সামলাতে ব্যস্ত। বাসায় অনেকগুলো মানুষ, সবার জন্য নাস্তা বানাতে সময় লাগবে প্রচুর। আপাতত চা দিয়ে সবাইকে শান্ত করে রাখলো। ফাঁকা রুম গোছাচ্ছে রাইকা। হুট করে রুমে ঢুকে দরজা লক করে দেয় রাহিম। তার এমন কাণ্ডে ক্ষিপ্ত হয় রাইকা। বাসা ভরা মানুষজনের মধ্যে এটা কেমন দেখায়? রাহিমের দিকে তেড়ে গিয়ে কড়া গলায় রাইকা বলে, এটা কোনো কাজ? বাইরে ছোট থেকে বড় সবাই আছে, আপনি সবার মাঝ থেকে এসে এটা করলেন বুঝি? বুদ্ধিশুদ্ধি কি লোপ পেয়েছে আপনার? রাইকাকে নিজের কাছে নিয়ে রাহিম বলে, সবাই কাজে ব্যস্ত, কেউ খেয়াল করবে না আমাদের। আপনি শিগগিরই বাইরে যান। তুমি কেমন যেন হয়ে গিয়েছো ম্যাডাম, কথায় রসকস নেই, সবসময় খিটখিটে ঝগড়া করতেই থাকো। আচ্ছা, আমি ঝগড়া করি আর আপনি কি করেন?
অসহায় পুরুষ। খিলখিল করে হাসলো রাইকা। রাহিম আদুরে ঠোঁট ছুঁয়ে দিল রাইকার কপালে, গালে, নাকে, চোখে। চোখ দুটো বন্ধ করে নেয় রাইকা। ক্রমশ দুজোড়া ঠোঁট কাছাকাছি আসতে লাগে। বুকের ভেতর ধুকপুকনি বেড়ে যায়। চট করে রাহিমকে দূরে সরিয়ে দেয় রাইকা। তড়িঘড়ি করে বলে, এখনই কেউ এসে ডাকাডাকি করবে, আপনি যান প্লিজ, সবাই ডাকবে, খারাপ ভাববে। কোমরে হাত দিয়ে মুখটা আকাশের দিকে করে শ্বাস ছেড়ে বলল, খোদা, বউর সাথে কথা বলতে লুকোচুরি খেলতে হয়। এবার যান সাহেব। রাহিম কথা না বাড়িয়ে সুরসুর করে দরজার কাছে এলো। দরজা খুলতেই সামনে ইফতিকে দেখতে পেল। সৌজন্যমূলক হাসল রাহিম। তাকে নকল করে ইফতি হেসে বলল, কি ব্যাপার দুলাভাই, লুকিয়ে লুকিয়ে বইয়ের সাথে দেখা করছেন? খুব জরুরি কথা ছিল বুঝি, তাই না? রাহিম ঘাড় চুলকে বলে, হ্যাঁ, ওই আর কি। পাশ কাটিয়ে দ্রুত পায়ে স্থান ত্যাগ করল রাহিম। মুখে হাত চেপে হাসল ইফতি। নাস্তা বানানো শেষ হতে সবাইকে একত্রিত করে খেতে বসান ববিতা বেগম। চেয়ারে, মোড়ায়, সোফায়, ফ্লোরে যার যেখানে খুশি প্লেট হাতে নিয়ে বসে পড়েছে। আব্দুল রহমান খেতে খেতে বড় ভাইয়ের উদ্দেশ্যে বললেন, মেজো ভাইজান, রাইকার বিয়ে মিটে গেলে সবাই চলো আমার বাসায়, 2 দিন ঘুরে এসো সবাই। বাসার কাছেই সমুদ্র সৈকত, ভালো লাগবে। মুখের খাবার শেষ করে রফিকুল ইসলাম বলেন, যাওয়াই তো যায়, কিন্তু আমার সময় কম, বুঝিসই তো ভাই। তবে ছেলে মেয়েরা যেতেই পারে, ওদের কোনো সমস্যা নেই আশা করি। সবাই একত্রিত হওয়ার মজাই আলাদা ভাইজান, দেখো যদি ম্যানেজ করতে পারো। ঠিক আছে। বড়দের কথায় হাত ঢুকিয়ে বাঁধন বলে, মেজো আব্বু, ছোট আব্বু দুজনেরই পাদরে ক্ষমা চাই। এভাবে চলতে থাকলে চাকরি বাকরি জীবন কিছুই অবশিষ্ট থাকবে না। সেই পাভেলের বিয়ে থেকে শুরু করে আমাদের জার্নি এখন পর্যন্ত সেটা চলমান। যাব অন্য সময়, কিন্তু এখন সম্ভব নয়। বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হয়। বড়দের কথার ব্যাঘাত ঘটানোর জন্য আমি দুঃখিত। পারভিন বেগম সহমত পোষণ করে বললেন, বাঁধন ভুল বলেনি। বাচ্চাদের স্কুল ছুটি হোক, তারপর না হয় সবাই মিলে যাওয়া যাবে। আব্দুল ভাই, কিছু মনে করো না, তোমার ওখানে যাব আমরা সবাই, একটু সময় দাও। আব্দুল রহমান বললেন, ঠিক আছে ভাবিজান, আপনাদের সুবিধা মতো সময় করে আসুন। সৌজন্যমূলক হাসলেন পারভিন বেগম। এবার রফিকুল ইসলাম সবার উদ্দেশ্যে বললেন, বাচ্চারা খাওয়া শেষ হলে সবাই তৈরি হয়ে নেবে, দেরি করো না কেউ। মাথা নেড়ে সায় জানায় সবাই। বাকিটা খাবার চুপচাপ শেষ করে নেয়। মেয়েরা হাতে হাতে সমস্ত থালা বাসন মেজে ধুয়ে গুছিয়ে রাখে। মেকআপ আর্টিস্ট এসে রাইকাকে সাজিয়েছে। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি শাড়ি পরেছিল, তার জন্য এবার একটু ব্যতিক্রম কিছু পরল। রূপলি রঙের লেহেঙ্গা পরেছে। সাদা পাথরের সব জুয়েলারি, পুতুলের মতো লাগছে রাইকাকে। তবে সমস্যা হলো, এত ভারী লেহেঙ্গা বহন করতে বেগ পেতে হচ্ছে তাকে। তেমন একটা নড়চড় করতে পারছে না, হাঁটাহাঁটি তো দূরে থাক। রাইকার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে শেরওয়ানি পরেছে রাহিম। একেবারে রাজপুত্র লাগছে তাকে। নিচে যেতে তাগাদা দিচ্ছে বড়রা, কিন্তু আগে রাইকার যাওয়ার পালা। রাহিম চুপচাপ বসলো বিছানায়। ভাইদের সাহায্যে স্টেজের দিকে এগোতে লাগলো রাইকা। এক পাশে পাবেল, এক পাশে সাদিক, দুজন দুপাশে লেহেঙ্গা সামলে ধরে বোনকে নিয়ে যাচ্ছে। রাইকার আপন ভাইদের অভাব পূরণ করে এই মানুষ দুটো। কখনো রাইকার ভাইয়ের শূন্যতা অনুভব হয়নি। দূর থেকে ফাহাদ দৌড়ে এসে রাইকার এক হাত ধরল। একদম স্টেজের কাছে গিয়ে 3 ভাই মিলে বোনকে উঁচুতে তুলে নিল। এমন দৃশ্য দেখে উপস্থিত সবাই ভয় পেয়ে চিৎকার করে উঠল, কিন্তু রাইকা ভয় পায়নি। ভাইদের ভরসার কাজ শক্ত করে ধরে রেখেছে। সে জানে ভাইয়েরা তাকে ফেলে দেবে না। চোখ দুটো ঘোলাটে হয়ে যায় রাইকার। সোফায় বসাতে দুগাল বেয়ে অঝরে পানি পড়তে থাকে। ফুপিয়ে কেঁদে ওঠে রাইকা। পাবেল হাঁটু গেড়ে বসলো বোনের সামনে। বোনের হাত দুটো নিজের হাতে মুঠোবন্দি করে টলমল চোখে চেয়ে বলল, ভাই হিসেবে সবসময় নিজের কর্তব্যে অটুট থেকেছি। কখনো রুমু আপু এবং তোর মাঝে পার্থক্য খুঁজিনি, নিজ পরের ভেদাভেদ করিনি। সবসময় এটাই মনে করেছি আমার 3 বোন। তবে এটা প্রত্যেকে জানে আমি তোকে স্নেহ করি বেশি। ছোটবেলায় আমিই বলতাম তোকে কোনোদিন বিয়ে দিব না, কিন্তু ধুলোবালির খেলায় কবে যেন বড় হলি তুই। আজ তোকে অন্য ঘরে পাঠাতে হচ্ছে, কিন্তু
আমি মোটেও চিন্তা করছি না, অন্যথায় বড্ড চিন্তা হতো। কিন্তু আল্লাহ একজন সঠিক মানুষকে তোর জীবনে দিয়েছেন। আমার দৃঢ়ভাবে বিশ্বাস আছে রাহিম তোকে ভালো রাখবে, তোরা ভালো থাকবি, আর এখানেই ভাই হিসেবে আমার প্রাপ্তি। খুব ভালো থাক বনু, ভুলে যাস না ভাইকে। কথার মাঝখান থেকে কাঁদতে শুরু করেছে পাবেল। বোনকে বুকে জড়িয়ে ধরে রাখলো কিছুক্ষণ, মাথা তুলে চোখের পানি মুছে দিল পাবেল। যথাক্রমে নিজেকে সামলে নেয় রাইকা। এবার ওরা গেল রাহিমকে নিয়ে আসতে। মিনিট পাঁচেক যেতে বর নিয়ে হাজির হলো। লম্বা ঘোমটা টেনে বসে আছে রাইকা, যদিও ঘোমটার ওপর থেকে তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। আর চোখে দেখছে রাহিমকে। হইচই বাঁধিয়ে স্টেজে উঠল ওরা। টেনে মায়াবতীর মুখখানা দেখল। ক্যামেরাম্যান সমানে ক্লিক করেই যাচ্ছেন। বিয়ের কাজ যেহেতু আগে সম্পন্ন হয়েছে, সেহেতু এখন কোনো চাপ নেই তাদের। শুধু মালা বদল করল, তারপর আরামসে ফটোগ্রাফি করল সবাই। খাওয়া দাওয়া শেষ করলো, একে একে এগিয়ে এলো সবাই। ইতিমধ্যে ঢাকা থেকে গাড়ি চলে এসেছে ওদের নিতে। রাইকার বিদায়ের সময় ঘনিয়ে এলো। সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে, অনেক দূর যেতে হবে। ববিতা বেগম খানিক দূরে দাঁড়িয়ে মেয়েকে দেখছেন, নীরবে চোখের পানি ফেলছেন, বুকটা হাহাকার করছে। কন্যা বিদায়ের মতো যন্ত্রণার কিছু হয় না। আব্দুল রহমান এসে ববিতা বেগমকে রাইকার কাছে নিয়ে গেলেন। মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল রাইকা। মা মেয়ে কাউকে সামলানো যাচ্ছে না। বাপরি রাইকাকে সরিয়ে নেয়ার চেষ্টা করলেন। মায়ের দিকে দুহাত বাড়িয়ে চিৎকার করে রাইকা বলে, আমি যাব না মাকে ছেড়ে, আমায় ছেড়ে দাও। আমি আমার মাকে ছেড়ে যাব না, আমি আমার মায়ের কাছেই থাকবো। মা, আমায় রেখে দাও। তো তোমাদের তোমাদের ছেড়ে যেতে হবে, তবে হতাম না আমি বড়। আগে যদি জানতাম এটা, আমি সেই ছোট্টই থেকে যেতাম। মা, কত দুঃখ দিয়েছি আমি তোমায়, কত অত্যাচার করেছি, কিন্তু তুমি কখনো রাগ করনি। বলো, আমি কি করে থাকবো তোমাদের ছেড়ে? আমার দম বন্ধ লাগছে মা। ফের ববিতা বেগম মেয়েকে জড়িয়ে ধরেন, একটু কান্না চেপে বলেন, তোকে আটকানোর ক্ষমতা যে আমাদের নেই মা। কী করে রেখে দিব তোকে? তুই যে এখন অন্যের ঘরের শোভা, আমার ঘর শূন্য করে চলে গেলি মা। যদি সাধ্য থাকতো তবে সারা জীবন রেখে দিতাম। জামা, বিদায় দিতাম তোকে। সবাইকে দেখে রাখিস, ভালো রাখিস। শাশুড়ি মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলার আগে নিজের মায়ের মুখটা মনে করিস। তাকে অসম্মান করার আগে আমার কথা ভাববি, মাথায় রাখিস সব সময়। ওনাকে অসম্মান করলে কিন্তু সেটা আমাকে অসম্মান করা হবে, কেননা তোকে শিক্ষা দিয়ে বড় করেছি আমি। পরিশেষে বলবো, সব কিছু মানিয়ে নিয়ে ভালো থাক। হ্যাঁ সূচক মাথা নাড়ল রাইকা। মায়ের সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করবে। রফিকুল ইসলাম চোখের পানি মুছে বললেন, এত বেশি কান্নাকাটি করলে অসুস্থ হয়ে যাবে মা। চলো, রাত হচ্ছে, দেরি করো না। রাইকা বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমাকে বিদায় করা খুব তাড়া, তাই না তোমার বাবা? এভাবে পর করে দিলে আমায়। খুব বেশি ভারী বোঝা হয়ে গিয়েছিলাম আমি। কান্না আটকে রফিকুল ইসলাম বলেন, কোনো সন্তান বাবা মায়ের কাছে বোঝা হয় না মা। তুমি বড় হয়েছো মা, আমরা বাধ্য আমাদের কর্তব্য পালন করতে। কিছু করার নেই যে মা। তবে বিয়ে হলে কোনোদিন মেয়ে পর হয়ে যায় না। তোমার গায়ে আমার রক্ত বইছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি আমার সন্তান। তাহলে কি করে বলছো তোমাকে পর করে দিচ্ছি? এসব ভুল ধারণা মাথায় রেখো না মা। মন দিয়ে সংসার করো, সবাইকে নিয়ে ভালো এবং সুন্দর থেকো। বাবা সবসময় তোমার ছায়া হয়ে পাশে আছে। আর কিছু বলার শক্তি নেই রাইকার। এক এক করে সবাই এসে আদর করে দিল তাকে। রাইকা বিদায় হলো বাবার ঘর অন্ধকার করে। মাটিতে লুটিয়ে কাছে মা জননী। তার নারী কাটা ধন চলে যাচ্ছে। মায়ের বুক খালি করে দিয়ে চলে যাচ্ছে রাইকা। সবাই মিলে সান্ত্বনা দিলেও তিনি শান্ত হচ্ছেন না। আনুমানিক রাত 11টা বাজে। বাসায় ফিরেছে তারা। সঙ্গে ঘর সাজানো 3 জনও এসেছে। রাইকার বান্ধবীরাও এসেছে। পাবেল, সাদিক, বাঁধন ওরা গিয়ে বাসর ঘরে ঢুকলো। পাবেল নিজের বিয়েতে করা অন্যায়ের প্রতিশোধ নিতে তৈরি। এবার ব্যাটাকে মজা বোঝাবে। ভেতর থেকে পাবেল বলল, রুমে আসতে চাইলে দ্রুত টাকা দে। রুমে যাওয়া তো জরুরি না, হাজার হোক বউয়ের বড় ভাই তুই, তাই বেশি কিছু বললাম না। অত কথা শুনতে চাই না, জলদি টাকা দে।
আমার কাছে টাকা নেই, মাফ কর ভাই। তাহলে তুইও মাফ কর আমাদের। খুব ক্লান্ত আমরা, দরজা খোল বলছে। সোনা চান মনে নেই আমাকে কিভাবে তোমরা সবাই মিলে কর দিয়েছিলে? আমি কিছু করিনি, যা করার দুলাভাই আর সাথে করেছে। হুম, ওহো, আমি মনে হয় জানি না কিছুই। জানিস, ভালো করেছিস। এবার দরজা খোল। খুলবো না, বদমাস, টাকা দে। না করলে নাই, তোর বোন সারা রাত দাঁড়িয়ে থাকবে। আর শোন, আমরা তোর বউয়ের কাছ থেকে চাঁদা নিয়েছিলাম, সো তোরা রাইকার কাছ থেকে চাঁদা নে। তুই গেইটে টাকা দিসনি, সেই টাকা এখন দিবি, ব্যাস। 1000 টাকা দরজার নিচ দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল রাহিম। সাদিক টাকা হাতে নিয়ে বলল, এমন নোট আরো 9টা দিতে হবে। এই নোটটা ফটোকপি করে নিও। না না, হবে না, আরো দেন। বিরক্ত হয়ে 5000 মিল করে দিল রাহিম। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আর একটা কথা বললে আমি এখান থেকে চলে যাব, বলে দিলাম। চুপচাপ দরজা খুলে দিল ওরা। সুরসুর করে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে সবাই একসঙ্গে বলল বেস্ট অফ লাক। ভেতরে এসে দরজা বন্ধ করে দিল রাহিম। রাইকার গা থেকে এক এক করে সমস্ত জুয়েলারি খুলে দিল। এভাবে থাকতে অস্বস্তি হচ্ছে, তাই পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে এলো দুজনেই। এখন শান্তি লাগছে। রাহিম শুতে যাবে এমন মুহূর্তে রাইকা বলল, চলুন ছাদে যাই। এই ফুলের বিছানা রেখে তোমার ছাদে যেতে ইচ্ছে হলো? ফুলের বিছানা কি উড়ে যাবে নাকি? তাড়াতাড়ি আসুন আমার সঙ্গে। এত রাতে ছাদে গিয়ে কি করবে? আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। সবাই জেগে আছে হয়তো। সবাই ঘুমিয়ে গিয়েছে, আসুন। আমি কিন্তু একাই চলে যাব। ফোনটা হাতে নিয়ে রাইকার পেছন পেছন বেরিয়ে এলো রাহিম। সবাই রুমে, তাই কোনো ভয় নেই। আস্তে করে দরজা লাগিয়ে দিয়ে সিঁড়ি বেয়ে উঠল। ছাদে এসে দোলনায় বসলো দুজন। চারিপাশে ঘিরে আছে সবুজ গাছগাছালি। মধ্যেখানে ওরা, চাঁদের আলোয় সব পরিষ্কার দেখা যাচ্ছে। রাহিমের বাহু জড়িয়ে মাথা রাখলো তাতে। রাইকার মাথার উপর আলতো করে নিজের মাথা রেখে চাঁদের পানে চেয়ে বলল, ওই আকাশের চাঁদটার চেয়ে দ্বিগুণ সুন্দর আমার মায়াবতীর হাসি। পৃথিবীর সমস্ত সৌন্দর্য হার মানে আমার বউয়ের কাছে। আজ আমি একজন পরিপূর্ণ সুখী মানুষ। আমার যে সুখী ত্রিভুবনে কেউ নেই। আমার ধ্যানে জ্ঞানে নিঃশ্বাসে প্রশ্বাসে শুধুই তুমি বউ। চিরকাল এইভাবেই বাঁচে থাকো। সবসময় তোমার ভালোবাসা মুড়িয়ে রেখো আমায়। তোমার ছোট্ট বুকে আমার মাথাটা রাখতে দিও। আমার হৃদয় জুড়ে থেকো মায়াবতী। পূর্ণতার হাসি স্পষ্ট দুজনের চোখে মুখে। রাইকাকে বুকে জড়িয়ে তার মাথায় চুমু দেয়। মন ভরে খোলা চুলের ঘ্রাণ নেয় রাহিম। নিরিবিলি জ্যোৎস্না রাত উপভোগ করছে তারা। দোলনা থেকে নেমে রেলিংয়ের দিকে এগিয়ে যায়। পিঠের উপর হাত দিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে চাঁদ দেখতে থাকে। তারা উপলব্ধি করে এই মুহূর্তে সবচেয়ে সুখী মানুষ তারা, ভালো আছে তারা। চাঁদকে সাক্ষী রেখে একে অপরকে ওয়াদা করে ওরা, জীবনে যাই হয়ে যাক না কেন কখনো কাউকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করবে না। সারাটা জীবন তারা একে অপরের পাশে ছায়া হয়ে থাকবে।